ভোট আর জোটের সমীকরণে প্রার্থী দিয়ে আটঘাট বেঁধে মাঠে বিএনপি, পদ ছেড়ে ধানের শীষে ভোট করতে চান অ্যাটর্নি জেনারেল। সমমনা দলগুলোর সাথে সমঝোতা হতে পারে, নির্বাচন না হলে বিশৃঙ্খলা শঙ্কা জামায়াতের, এককভাবে নির্বাচনের প্রস্তুতিতে এনসিপি। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, প্রচলিত আইনে কর্মকর্তাদের স্বচ্ছ বিচার হলে সমস্যা নেই, ব্রিফিংয়ে সেনা সদর। একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত, আপাতত পরিচালিত হবে সরকারি ব্যাংক হিসেবে, আমানত নিয়ে শঙ্কা নেই। বর্ষা শরৎ পেরিয়ে এবার হেমন্তেও দাপট দেখাচ্ছে ডেঙ্গু, একদিনে প্রাণ গেল 10 জনের, সারা দেশে হাসপাতালে ভর্তি 1069। চট্টগ্রাম 8 আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। বিকেলে নগরীর পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন তিনি। এ সময় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছে। এছাড়া আরেকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে। ওই এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 3রা নভেম্বর চট্টগ্রামের বোয়ালখালী, চাঁদগাঁও এবং বায়েজিদ আংশিক অংশ নিয়ে চট্টগ্রাম 8 থেকে বিএনপি থেকে মনোনয়ন পান এরশাদুল্লাহ। তার মনোনয়নের খবরে উল্লাস করেন স্থানীয় নেতাকর্মীরা। চট্টগ্রামের হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। তাকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে। এই সময় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, হামলাকারী কে বা কারা তা কি জানা গেছে কিনা জানাবেন? গুলিবিদ্ধ হয়েছেন কতজন? আর শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন, তার রাজনৈতিক পরিচয় কি, বিস্তারিত জানাবেন। হারুন, আমরা এখন চট্টগ্রামের যে এভার কেয়ার হাসপাতাল, যেখানে চট্টগ্রাম 8 আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, একই সাথে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, তাকে এখন এই মুহূর্তে এই হাসপাতালটির যেটি আইসিইউ রয়েছে তাকে সেখানে রাখা হয়েছে। এবং মূলত পুলিশ এবং যে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তার পেটের এক পাশে আসলে গুলি লেগেছে এবং এখন তিনি নিবিড় যে পরিচর্যা কেন্দ্র আইসিইউ সেখানে তাকে নেওয়া হয়েছে। এবং এই ঘটনায় যে আরেকজন সরোয়ার বাবলা নামে একজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার যারা পরিবারের সদস্যরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, তারা আসছেন এবং তারা একেবারে আহাজারিতে আসলে বিলাপ করছেন। তো সরোয়ার বাবলার রাজনৈতিক পরিচয় আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, যেহেতু তিনি সেই জায়গাটিতে ছিলেন। যেহেতু তার রাজনৈতিক পরিচয়, তিনি সেই বিএনপির যে গণসংযোগ এরশাদুল্লাহ চট্টগ্রাম 8 আসনের যিনি প্রার্থী, তার যেহেতু গণসংযোগে ছিলেন, সেক্ষেত্রে সেটি আসলে স্পষ্ট করে আসলে নিশ্চিত করা যাচ্ছে না তিনি আসলে ঠিক সেই প্রচারণার অংশ হিসেবে সেখানে ছিলেন নাকি স্বাভাবিকভাবে সেটি নিয়ে আসলে এখনও আমরা ধোঁয়াশার মধ্যেই রয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। ঘটনা সম্পর্কে আসলে আপনারা কি জানেন? আমি জানি না, যেহেতু আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের নির্বাচনী গণসংযোগ হিসেবে উনি বিভিন্ন এলাকায় যাচ্ছে, সেক্ষেত্রে অতর্কিতভাবে যে হামলাটা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে ওর সঠিক বিচার কামনা করতেছি। আমরা জানি না এটা কি হয়েছে। এরশাদুল্লাহ ভাইয়ের কোনো শত্রু আছে বলে আমি মনে করি না। উনি 8 আসনের মাটিও মানুষের নেশা, ওনার উপর অতর্কিত হামলার ফলে আজকে চট্টগ্রামের 8 আসনের সবাই এভার কেয়ার হাসপাতালে আমরা সবাই ছুটে এসেছি। আমরা সঠিক বিচার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বোয়ালখালীর মাটি মানুষের এই বড় নেতা আজকে এই দুর্ঘটনার জন্য আজকে আমাদের প্রাণ প্রিয় নেতা আজকে অনেক দিন ধরে আজকে প্রায় 20 বছর 18 বছর ইয়াতে ছিল, দোষরের জন্য আজকে যুদ্ধ করেছিল। এই দোষর হয়তো আমাদের এই বড় নেতাকে মানিয়ে নিতে পারে নাই, সেজন্য আজকে এই ঘটনা ঘটেছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর এই ঘটনার জন্য আমরা 3টার সময় নেতার সাথে বাসায় ছিলাম। তারপরে আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে যাওয়ার কথা ছিল এবং তারপরের দিন 7ই নভেম্বর আজকে প্রোগ্রাম ছিল, মানে
উঠোন বৈঠকের একটা ছিল 6টার সময়, 4টার সময় আসরের নামাজ হাজিরপুল পড়ার কথা ছিল। এখন সেখানে উনি আসছিল, আসার পরে এই যে গোলাগুলির খবরটা শুনে আমরা সবাই আসি, আমরা সবাই দোয়া করতেছি যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। এটা কারা করেছে এটা আইনশৃঙ্খলা বাহিনী বের করবে, কিন্তু আমরা চাই সুস্থ বিচারের মাধ্যমে যারা এই দুষ্কৃতিকারী তাদের বিচার হোক। হ্যাঁ, একজন মারা গেছে শুনেছি, কিন্তু সরোয়ার বাবলা নামের একজন লোক মারা গেছে, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত কোনো মৃত্যুই কারো কাম্য নয়। আমরা চাই সুস্থ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করুক। নির্বাচনের আগে গোলাগুলিটা আমাদের জন্য একটা অশুভ সংকেত, কারণ যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা নির্বাচনকে পিছনে দিতে চায়, হয়তো তাদেরও কি হতে পারে, এমন আছে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীরা করতে পারে, কিন্তু আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এগুলো সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে আনুক। ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা এই ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, পাশাপাশি এরশাদুল্লাহর যারা দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, তারাও আসলে বলছেন যে এই ঘটনা তারা নিন্দা জানাচ্ছেন। একটু আগেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান তিনি এই ঘটনা চট্টগ্রামের যে এভারকেয়ার হাসপাতাল সেখানে তিনি এসেছিলেন এবং তিনি এই ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আসলে তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আসলে আহ্বান জানিয়েছেন। এবং তিনি এই সংশয় জানিয়েছেন যে এই আগামী ফেব্রুয়ারিতে যেহেতু একটি নির্বাচনের ঢামাডোল ইতিমধ্যে শুরু হয়েছে, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই সময়টাতে এরকম গোলাগুলির ঘটনা এটি আসলে তারা বলছেন যে একটি অশুভ লক্ষণ। আমরা আর কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু বলেন যে আপনি কি শুনেছেন? কি শুনেছেন? একটু বলেন কি শুনেছেন? আমরা শুনতে পেয়েছি আমরা চাই সুষ্ঠু তদন্ত হয়ে যে ঘটনা ঘটিয়েছে, আমরা সেটা সুষ্ঠু তদন্ত হয়ে দোষীদের যাতে শাস্তি হয়। কেন এরশাদ ভাই হচ্ছে মাটি ও মানুষের দল, উনি কারোর সাথে দ্বিধা হচ্ছে না। এরশাদ ভাই খুব ভালো মানুষ, এরশাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এটা আমাদের কাম্য, আর কোনো কিছু নাই। আপনারা সুষ্ঠু তদন্তের মধ্যে যাই, আমরা চাই যে এটা আইনের আওতায় আনা হোক, প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। সেটা আমরা শুনেছি, কারা করেছি সেটা আমরা দেখিনি, কিন্তু শুনতে পেরেছি, লোকমন্ত্রী ফোন শুনতে পেরেছি, এটাই আমরা চাই। আমরা শুনতে পেরেছি কে মারা গেছে, শুনতে পেরেছি কে মারা গেছে, একজন মারা গেছে। নাম কি ওটার না? আমি শুনছিলাম একজন সরওয়ার বাবলা। আমরা কথা বলছিলাম এই জায়গায় যারা বিশেষ করে যারা দীর্ঘদিনের যারা সহকর্মী, তারা বলছেন যে আপনি একটু বলবেন, একজন তো মারা গেছেন, তার রাজনৈতিক পরিচয় কি? যে মারা গেছে তার রাজনৈতিক পরিচয় আমরা জানি না। আমাদের যে গুলি বিদ্ধ হয়েছে 28 সনের মাটি ও মানুষের নেতা, জনগণের নেতা, জনপ্রিয় নেতা, যার পিছনে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো চিহ্ন নাই, তাকে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আমরা কারাই গুলি চালাতে পারে সেটা তো আমরা বলতে পারছি না। ওনার পিছনে কোনো দুশ্মন ছিল না, এই নতুনভাবে দুশ্মন জন্ম নিচ্ছে ওনার জন্য। আমরা কথা বলছিলাম এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন, পাশাপাশি এই মুহূর্তে যারা হাসপাতালের বিভিন্ন জায়গা থেকে যারা হাসপাতালে আসছেন এই ঘটনা শোনার পরপরই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসলে তারা হাসপাতালে ছুটে আসছেন এবং তারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। আমরা দেখেছি যে এই হাসপাতালে আসার পর থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আশেপাশে মোতায়েন করা হয়েছে। এর বাইরে ঘটনাস্থল যেটি চট্টগ্রামের হামজারবাগ এলাকা, সেই এলাকায় এখন পর্যন্ত যে অতিরিক্ত পুলিশ হাতলে মোতায়েন করা হচ্ছে। আপনাদের কি ধারণা আসলে কিভাবে এই ঘটনাটি ঘটে? আসলে আমরা তো পুরোপুরি এখনো জানতে পারি নাই। আমরা দোয়া করতেছি এর সাথে ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাকে আমরা করতেছি। বাকিটা না জেনে তো কিছু কথা বলা যাবে না। তো উনি ওখানে উঠান বৈঠক ছিল, উঠান বৈঠক শেষ করে গণসংযোগে যাচ্ছে, সেই অবস্থায় এই ঘটনা। এবং কী জন্য হলো কি আমরা বুঝতে পারতেছি না এখন। আমরা আশা করি ইনশাল্লাহ উদ্ঘাটন হবে। কী জন্য হচ্ছে আমরা উদ্ঘাটন হোক, একটু মানে খুব সৎ মানুষ, ভালো মানুষ, ন্যায়ের প্রতি দেশের এলাকার অহংকারকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন বিএনপির কর্মী সমর্থকদের সাথে, তারা বলছেন যে এই ঘটনার সাথে প্রকৃত পক্ষে যারা জড়িত সেটি আইন শৃঙ্খলা বাহিনী আসলে খুঁজে বের করবে, সেই কথা তারা জানাচ্ছেন। এর বাইরে একটু যদি বলতে যাই, চট্টগ্রাম নগর বিএনপির তিনি আহ্বায়ক এরশাদুল্লাহ, এর আগে তিনি চট্টগ্রামের পোশাক যে রপ্তানিকারক প্রতিষ্ঠান যে সংগঠন
সংগঠন বিজেএমের তিনি নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠনগুলোকে সংগঠিত করতে তিনি কাজ করেছিলেন এবং এখানে নেতাকর্মী যারা আসছেন তারা মূলত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। একটু বলে রাখতে চাই, চট্টগ্রামের যে চট্টগ্রাম 8 আসন, যেটি বোয়ালখালী এবং পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এবং এই আসনটি আসলে কর্ণফুলী নদী এই আসনটিকে দুভাগ করেছে এবং এই আসনে আগামী জাতীয় যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি এই আসনে জামায়াতের যিনি প্রার্থী ডাক্তার আবু নাসের, তিনি এই আসন থেকে জামায়াত থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য দল এনসিপি, গণ অধিকার সহ বেশ কয়েকটি দল থেকেও এই আসনে সম্ভাব্য প্রার্থীরা আসলে আমরা দেখছি যে গণসংযোগ সহ অন্যান্য যে প্রস্তুতি তাদের সেটি হচ্ছে। আমরা আরও একজন নেতা পেয়েছি, তার সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে এই যে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আসলে কিভাবে দেখছেন? এটা আসলে একটি চক্র নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক হামলা করেছে। মূলত এই সামনের নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আসলে একটা সন্ত্রাসীদের একটা গ্রুপ, একটা রাজনৈতিক দল, আমি নামটা বলতে চাচ্ছি না, এটা জামাতের একটা রাজনৈতিক এই সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনকে বলবো এই সব সন্ত্রাসীদেরকে, অস্ত্রবাজদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে এদেরকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, একজন মারা গেছে, ওর নাম মনে হয় সরোয়ার। ধন্যবাদ। আমরা বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের যারা নেতারা আছেন আমরা তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং সবশেষ যেটি বলতে চাই যে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যটি রয়েছে, যেহেতু নগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম 8 আসনের যিনি বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ, তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার পেটের এক পাশে গুলি লেগেছে, এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি। তবে চিকিৎসকদের কাছ থেকে আসলে সুনিশ্চিতভাবে আমরা জানতে পারবো যে ঠিক কোন জায়গায় তার গুলিটি লেগেছে এবং এই ঘটনায় একজন যে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সে খবর আমরা পেয়েছি। তো সব মিলে এখন পর্যন্ত যে গোলাগুলির যে ঘটনা, সেই ঘটনা এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে স্থান এখন যে এরশাদুল্লাহ যে চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতাল। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। কুমিল্লার লাঙ্গলকোট, চাঁদপুরের ফরিদগঞ্জ, মুন্সিগঞ্জের শ্রীনগর, মাদারীপুরের শিবচরে অবরোধ করা হয় সড়ক ও রেলপথ। দলের কঠিন সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রাখলেও তাদের মনোনয়ন না দেয়ায় ক্ষোভ জানান সমর্থকরা। দাবি জানান মনোনয়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার। সোমবার 200-র বেশি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। পছন্দের নেতার নাম তালিকায় না থাকায় এরপরই বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তাদের সমর্থকরা। 2 দিন পরও তা অব্যাহত। চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী না করায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। উপজেলার 15টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাস স্ট্যান্ডে জড়ো হন তারা। সড়কে আগুন জ্বালিয়ে করেন বিক্ষোভ। সর্বোচ্চ জনপ্রিয় নেতাকে মনোনয়ন না দিয়ে আমাদেরকে ব্যথিত করেছে দল। আমরা দলের কাছে অনুরোধ করব যে দল যাতে পুনর্বিবেচনা করে বিষয়টা। বুধবার বিকেলে কুমিল্লা 10 আসনে মনোনয়ন বঞ্চিত মুবাশির আলমের সমর্থকরা লাঙ্গলকোট রেল স্টেশন অবরোধ এবং অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মুন্সিগঞ্জ 1, শ্রীনগর আসনে বিক্ষোভ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর সমর্থকরা। আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব, কিন্তু আমরা আশাবাদী এই মনোনয়ন ইনশাআল্লাহ পরিবর্তন ইনশাআল্লাহ হবে, আশা করি ইনশাআল্লাহ। মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভে নামেন তার সমর্থকরা। বেলা 12টার দিকে শিবচর উপজেলা সদরে সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। অন্যথায় ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাতক্ষীরা 3 কালীগঞ্জ আসনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা। এ সময় সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক সড়কের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনে অংশ নেন নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ডিবিসি নিউজ ডেস্ক।
জাতীয় নির্বাচনের জোর হাওয়া বইছে দেশ জুড়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে এখনো দৃঢ় অবস্থানে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ৩০০ আসনের মধ্যে ৬৩টি খালি রাখা হয়েছে ভোট আর জোটের সমীকরণে। নানা শ্রেণী পেশার মিশেলে এবার প্রার্থী দিয়েছে দলটি। তবে ঘোষিত তালিকায় নেই কোনো সাংবাদিক, অভিনয় আর কণ্ঠশিল্পীর নাম। ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন, দেশ জুড়ে জোরে সোরে বইছে সেই হাওয়া। আর সবার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। সব সংশয়ের অবসান ঘটিয়ে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে দলটি। বগুড়া ৬ থেকে তালিকায় রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বগুড়া ৬ তারেক রহমান। নানা শ্রেণী পেশার সমন্বয়ে প্রার্থী তালিকায় আছেন সুপ্রিম কোর্টের অন্তত ১০ আইনজীবী। পঞ্চগড় ১ আসনে মনোনয়ন পেয়েছেন নওশাদ জমির, লালমনিরহাট ১-এ হাসান রাজীব প্রধান, নাটোর ১-এ ফারজানা শারমিন পুতুল, কুষ্টিয়া ২-এ রাগিব রউফ চৌধুরী, মাগুরা ২-এ নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল ৮-এ আহমেদ আজম খান, নেত্রকোনা ১-এ কায়সার কামাল, কিশোরগঞ্জ ৪-এ ফজলুর রহমান, নোয়াখালী ১-এ মাহবুবউদ্দিন খোকন ও চট্টগ্রাম ৫-এ মীর মোহাম্মদ হেলাল। ব্যবসায়ীদের মধ্যে আছেন ফেনী ৩ আসনে আব্দুল আল মিন্টু, মুন্সিগঞ্জ ১-এ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ ২-এ মিজানুর রহমান সিনহা, কুমিল্লা ৯-এ আবুল কালাম, বরিশাল ২-এ সর্দার শরফুদ্দিন আহমেদ শান্তু, খুলনা ৫-এ মোহাম্মদ আলী আসগর লবি ও চুয়াডাঙ্গা ২-এ বিজিএমএ সভাপতি মাহমুদুল হাসান বাবু। মনোনয়ন পেয়েছেন বিএনপির প্রবীণ নেতাদের সন্তান ও স্বজনরা। পঞ্চগড় ১ আসনে নওশাদ জমির, নাটোর ১-এ ফারজানা শারমিন পুতুল, চট্টগ্রাম ৭-এ হুম্মাম কাদের চৌধুরী, মৌলভীবাজার ৩-এ নাসের খান, সিলেট ২-এ তাসিনা রুজদির, গাজীপুর ২-এ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৪-এ শাহ রিয়াজুল হান্নান, ফরিদপুর 2-এ শামা ওয়াইদ, ঢাকা 6-এ ইশরাক হোসেন, মানিকগঞ্জ 3-এ আফরোজা খান রিতা, যশোর 3-এ অনিন্দ ইসলাম অমিত, শেরপুর 1-এ সানসিলা জেব্রিন, ঝালকাঠি 2-এ ইসরাত সুলতানা ইলেন, কুষ্টিয়া 2-এ রাগিব রউফ চৌধুরী, ঢাকা 4-এ তানভীর আহমেদ রবিন, ঝিনাইদহ 3-এ মেহেদি হাসান ও ময়মনসিংহ 9 আসনে মনোনয়ন পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। এখন পর্যন্ত বিএনপির প্রার্থী তালিকায় নেই সাংবাদিক, অভিনেতা আর সঙ্গীতশিল্পী। সাংবাদিকদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমিরুল ইসলাম কাগজি, আনোয়ার আল দিন, কাদের গনি চৌধুরী, এম এ আজিজ ও সাইদ খান। আর শিল্পী ও অভিনেতাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বেবি নাজনীন, মনির খান, কনক চাপা, আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, হেলাল খান, আশরাফুদ্দিন উজ্জ্বল ও শিবাশানু। তবে আশা শেষ হয়ে যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণার দিন বলেছেন, আলাপ আলোচনার পর অনেক কিছুর রদবদল হতে পারে, আর জোট শরিকদের সাথে ভাগাভাগির জন্য ৬৩টি আসন তো রয়েছেই। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে ঝিনাইদহ ১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ঝিনাইদহ ১ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন চেয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৪ সালের ৮ই আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আসাদুজ্জামান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নির্বাচন না হলে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করা হবে। সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াত এখনও নির্বাচনী জোট করেনি, তবে সম্ভাবনা দলগুলোর সাথে সমঝোতা হতে পারে। গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট প্রয়োজন। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন আশ্বাস সেনাবাহিনীর। সেনা সদরে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার নির্বাচনে মোতায়েন থাকবে ৯০,০০০ থেকে ১,০০,০০০ সেনা সদস্য। সেনা সদর চায় প্রচলিত আইনে যেন একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অভিযুক্ত কর্মকর্তাদের বিচার হয়।
সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম জানাতে ঢাকা সেনানিবাসে এই সংবাদ সম্মেলন। অস্ত্র উদ্ধার, সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অভিযান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া হয়। শতকরা ৮১% হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শতকরা ৭৩% হারিয়ে যাওয়া গোলাবারুদ আমরা উদ্ধার করেছি। এই নির্বাচনকালীন সময়ে আমরা ৯০,০০০ থেকে ১ লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। সেনা সদর জানিয়েছে, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। তাদের আশা, নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তা বিষয়েও প্রশ্নের উত্তর দেওয়া হয় ব্রিফিংয়ে। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকার যেটা ভালো মনে করে সেভাবে যেন এগিয়ে যায়, এমনটা জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এনগেজমেন্ট জারি আছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৯৮, খুলনা ১-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলাম থেকে এই খুলনা ১ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো, তার চিন্তা ভাবনা বা এই আসনটি দখল নিতে কি করবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন, সেটা প্রাথমিকভাবে আপনি মনোনয়ন পেয়েছেন, তবে যদি জোটে যাওয়া হয়, জামাত যদি জোটে যায়, অন্য কাউকে যদি আপনাকে বাদে অন্য কাউকে যদি সিলেকশন করে, সেক্ষেত্রে আপনি কী করবেন? জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী প্রাথমিকভাবে আমাকে এখান থেকে মনোনয়ন দিয়েছে, কাজ করার জন্য অনুমতি দিয়েছে। আমি কাজ করছি। সংগঠন আমাকে যখন বলবে আমি তখনই জোটের জন্য আমার স্বার্থ ত্যাগ করে আমি জোটকে সমর্থন করব। সেক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে, যেটা করবেন আপনি পরিকল্পনা রয়েছে? আসলে বটিয়াঘাটা দাকব খুব অবহেলিত এলাকা। বিগত দিনে যে সমস্ত যারা এখানে দায়িত্ব পেয়েছেন তাদের কাজে আমি সন্তুষ্ট নই। আপনি জানেন যে সুন্দরবনে কোল ঘেঁষে দাকব একটা বড় এরিয়া রয়েছে, যেটা উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। প্রত্যেক বছর সেখানে শেডরে বা যে কোনো আইলায় সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নামকে মাত্র সেখানে কিছু ব্যয় করে সেখানে উন্নয়ন দেখানো হয়, আসলে সেটা খুবই দুর্বল। বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এই আসন থেকে বিজয় করা হয় তাহলে আমি ওই এলাকাটাকে সর্বপ্রথম আমি মানুষের এই দুর্ভোগ লাঘবের জন্য আমি কাজ করব। আর কি এছাড়া আপনারা জানেন যে এই দাকুব বটিয়াঘাটা একটা সম্ভাবনাময় এলাকা। বটিয়াঘাটা থেকে দাকুব পর্যন্ত এই যে একটা বিস্তীর্ণ এলাকা, এখানে ভালো যাতায়াতের কোনো পথ নাই। এখানে যদি একজন গর্ভবতী মা কষ্ট পায় তাহলে তাকে উদ্ধার করার এমন কোনো ব্যবস্থা নাই। আমি এখানে চিন্তা করেছি দাকুব বটিয়াঘাটাবাসী যদি আমাকে এখান থেকে বিজয় করে তাহলে আমি খুলনা থেকে একেবারে কালাবগি পর্যন্ত দুটো ব্রিজ সহ একটা রাস্তা করব, যেটা খুব দ্রুত মানুষে আসা যাওয়া করতে পারবে। ব্যবস্থা উন্নয়ন করবেন, এর পাশাপাশি অন্য কি আছে? চিকিৎসা, স্বাস্থ্য, কৃষি। আমি আসছি, আমার এখানে চিকিৎসার জন্য উন্নত মানের কোনো হাসপাতাল নাই। বটিয়াঘাটা দাকপে দুটো উন্নত মানের হাসপাতাল করব এবং যে সময় এটা নদীমাতৃক এলাকা, বিচ্ছিন্ন এলাকা, সুতরাং সেই সমস্ত এলাকা থেকে দ্রুত রুগী আনার জন্য আমি একটা এয়ার হেলিকপ্টার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তারপরে আমার এলাকা অত্যন্ত মাদক কবলিত এলাকা, সুতরাং বেকারত্বের জন্য এই মাদক এখানে বেশি আমার যতটা অ্যানালাইসিস, সুতরাং আমি এটাকে শিল্প অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ওই বেকার ছেলেমেয়েদের চাকরি বা কর্মসংস্থানের
ব্যবস্থা করব এবং আমি ওই ছেলে মেয়েদের কাছ থেকে চিরতরে মাদক মুক্ত করে তাদেরকে একটা সুন্দর জগতে ফিরে আনার জন্য চেষ্টা করব। বিএনপি রয়েছে এই আসনটিতে আর অন্যান্য দল প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বী করবে, তো সেক্ষেত্রে জামাতের কর্মীরা নাকি জামাতের ভোটার এমন মন্তব্য করে থাকেন বিএনপি। প্রশ্নটা আবার একটু। জামাতের কর্মীরা জামাতের ভোটার, সাধারণ মানুষ ভোটার নয়। না, এটা ঠিক নয়। এখানে এখন বর্তমানে আসলে 17টি বছর আমাদেরকে ডার্কে রাখা হয়েছিল, আমাদের চরিত্র হনন করা হয়েছে, মানুষের কাছে এমন কিছু বলা হয়েছে যে আদৌ জামাত ইসলামের সঙ্গে তার কোনো সম্পৃক্ত নাই। সুতরাং আমরা এখন এটা 5ই আগস্টের পর আমরা আমাদের এখানে যে সমস্ত ভাইরা আছে, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীরা, তাদের কাছে আমরা যাচ্ছি। বিগত দুর্গাপূজার আমরা তাদের সহযোগিতা করেছি, এই 25-এর দুর্গাপূজায় সহযোগিতা করেছি। এছাড়া ইভেন তাদের যখন যে কোনো সাহায্য নিয়ে আমাদের কাছে আসছে আমরা তাদের সাহায্য করছি, যে কারণে তাদের আমাদের প্রতি অত্যন্ত প্লিজড। এবং তার একটা বলেছে যে একটাই স্লোগান শুনিয়েছে যে সব দেখা শেষ, এবার জামাত ইসলামী বাংলাদেশ। কতটা চ্যালেঞ্জ হতে পারে এবার? আমি খুব বেশি চ্যালেঞ্জ মনে করছি না, কারণ বিগত দিনে এখান থেকে আওয়ামী লীগ সবসময় বিজয় লাভ করে, তার নিকটতম ছিল বিএনপি। আপনারা জানেন যে আমরা জোটে ছিলাম, আমাদের একটা সমর্থন তাদের সঙ্গে কাজ করেছে। অন্যান্য ইসলামী দলগুলোকে আমরা নিয়ে তাদের সাথে কাজ করেছিলাম, তাদের একটা ব্যাপক ভোট এখানে সংযুক্ত আছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের সম্ভাবনা প্রার্থী যারা আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। দিন যত যাচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গু। সারা দেশে গেল 24 ঘন্টায় এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 10 জন। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1000-এর বেশি রোগী। নভেম্বরে আক্রান্ত ছাড়িয়েছে 5000, মারা গেছেন 24 জন। চলতি বছরের মার্চ থেকে বিস্তার বাড়তে থাকে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর। সাথে ছিল চিকুনগুনিয়ার প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে সারা বছরই ছিল রোগীদের ভিড়। ইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন 34 বছরের জোহরান মামদানি। বেসরকারি ফলাফলে রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো পিছনে ফেলে তিনি জয়লাভ করলেন। এই জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়র। মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হলেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রায় 17 লাখ মানুষ ভোট দিয়েছেন। 30 বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এদিকে ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবিগেল স্প্যানবার্গার। ডিবিসি সংবাদ এখন এই পর্যন্তই। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।